সাত সকালে কোচবিহার শহরের প্রাণ কেন্দ্র সাগর দিঘির ধারে সুন্দর রাস্তায় মানুষ নেমে পড়েছেন মর্নিং ওয়াকে, আর আমরাও নেমে পড়েছি রাস্তায় ভোটের হাওয়া বুঝতে। ভোটের হাওয়া কিরম বুঝছেন? বোঝা যাচ্ছে যা কোন দিকে যাবে সেটা বোঝা মুশকিল। ভালো ক্যান্ডিডেট তো দুজনই আছে। ইস্যু কি আমাদের ইস্যু যাতে আমাদের কুচবিহার বেশি উন্নয়ন হয় সেই হিসাবে আমরা ভোট দিব। এই কুচবিহার থেকে কোনো ভালো ট্রেন নাই। গুড মর্নিং। ভোটের হাওয়া কি বুঝছেন? বলা মুশকিল কখন কি হবে। কেন? জনগণ যদি ফ্রি ভোট দিতে পারে, আবার নির্বাচন হয়, আমরা সেটাই চাবো। আপনার কাছে ইস্যু কি? বেশিরভাগ ইউথ যে আছে সেটা পুরোপুরি আনএমপ্লয়েড, তো ওটা একটা বড় ইস্যু। এক্স্যাক্টলি কি চাইছেন আপনি? এক্স্যাক্টলি বেসিক্যালি চাইছি যে যেই পার্টি সরকার করুক যাতে সরকারটা ভালোভাবে চলুক। লাস্ট 10-15 বছর আমরা যা দেখতে পারি তার পুনরাবৃত্তি যাতে না হয়, সরকার ভালোভাবে পারফর্ম করে আমাদের আমজনতা যারা আছে তারা ভালো থাকতে পারে, সেটাই। লাস্ট 10-15 বছর কি দেখলেন যেটা আপনার পছন্দ হলো না? বেসিক্যালি যেগুলো গভর্নমেন্ট আমাদের কাছে প্রমিস করেছিল সেগুলো রাখতে পারেনি। আমরা যারা জনগণ, আমরা যারা ভোট দেব, আমাদের সবার আগে দেখতে হবে প্রার্থীর স্বচ্ছতা। সে যে আমাদের প্রতিনিধি হয়ে পার্লামেন্টে যাবে, সে আমাদের কথা কতটুকু বলতে পারবে। নানা রকম লোক আমরা এখানে আছি, একজন এক একটা পার্টি আমরা করি, যার ধরুন এটাই তো সুস্থ গণতন্ত্রের একেবারে হচ্ছে গিয়ে একটা লক্ষণ। কে এইবার জিততে পারে, কে হারতে পারে, এইসব নিয়ে আলাপ আলোচনা আমাদের এখানে সবাই আমরা করি। দাদা, আপনি এরকম হাসছেন কেন বলুন তো? মিটি হাসছেন। এই যে বলছেন যে সবাই খুব মিলেমিশে আছি, না না ঠিক হচ্ছে, ঠিক আমার তো বেশ ঘুরে দেখে মনে হচ্ছে যে একেবারে কেমন একটা থম মারা পরিবেশ। রাজনীতি নিয়ে কি আলোচনা? রাজনীতি নিয়ে মানে কি আমাদের মধ্যে কে আসবে, ক্যান্ডিডেট কিরকম হলো না হলো, এই সব। ক্যান্ডিডেট কিরকম? ক্যান্ডিডেট দেখুন, এখন উভয় পক্ষেরই আমরা ক্যান্ডিডেট বলতে যেটা বুঝি, ক্যান্ডিডেট আমরা এখানে ঠিক সুবিধার মতো আমরা পেলাম না। আপনি যে মুহূর্তে বললেন যে প্রার্থী পছন্দ হলো না, যারা অন্য দলে ছিল তারা দলবদল করলো আর তাদেরকে প্রার্থী করে দেওয়া হলো, আর হঠাৎ করে দেখলাম ঠিক তখনই সাইরেন বাজতে শুরু করলো। এরকম একটা অদ্ভুত ঘটনা কেন ঘটলো বলুন তো? এটা তো 9টার সময়, তো এটা প্রতিদিনই বাজে। এটা 9টার সময় আমরা জানি, 9টার সময় যে এখানে সবাই সারা কুচবিহারবাসীকে জানান দেয় যে এখন 9টা বাজলো। আমরা দেখেছি কি জানেন তো, যে হঠাৎ করে মুখ ফসকে কোনো কথা কেউ যখন বলে ফেলে তখন দেওয়ালের মধ্যে টিকটিকি ঘুরে বেড়ায় টিক 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 বলে। ঠিক আছে, তো আপনি বললেন যে যারা অন্য দলে ছিল এই দলে চলে এলো, সঙ্গে সঙ্গে প্রার্থী হয়ে গেল, প্রার্থী পছন্দ হলো না, আর তখনই ঠিক এই সাইরেনটা বেজে উঠলো। কেন হলো বলুন না? এটা হচ্ছে আমি যেটা পাবলিকের মুখে যেটা শুনছি সেই কথাগুলোই বলছি। মানে এটাই কি কোচবিহারের মানুষের মনের কথা? হ্যাঁ, মোটামুটি সবারই যে হ্যাঁ, যে ছিল না তাকে আবার দাঁড় করিয়ে দিল, ইয়ে করলো, সেটাতে পার্টির একটা ইমেজটা একটু খারাপ হবে, এইটাই সবাই বলছে। সেটা বোথ পার্টিরই। কোচবিহারের আনাচে কানাচে কান পাতলে পরেই একটা কথা শোনা যাচ্ছে, এবার কোচবিহার লোকসভার ভাগ্য নাকি এই 3টে বিধানসভা কেন্দ্র নির্ধারিত করবে। একেবারে বাংলাদেশ সীমান্তবর্তী শীতলকুচি, সিতাই আর দিনহাটা। কিন্তু কেন? তার উত্তর খুঁজতেই আমরা এখন দিনহাটার পথে। গোসানিমারির রাজপাট। ভাবছেন কোচবিহার শহর থেকে 35 কিলোমিটার দূরে, হঠাৎ এখানে কেন? প্রচলিত বিশ্বাস একদা কামরূপ বা কামতাপুর রাজ্যের এটাই ছিল রাজধানী। এখান থেকেই রাজপাট চালাতেন খেন রাজারা।
কিন্তু সেই রাজপাট এখন আর নেই, রাজারাও নেই, কিন্তু প্রজারা রয়ে গেছেন। কমল গুহর ছেলে উদয়ন গুহ তিনি দিনহাটা কতটা আগলে রাখতে পারবেন, ফলে চলুন একবার উদয়ন গুহর কাছে দিনহাটা পুরসভায়। কোথাও মনে হচ্ছে যে এই কয়েক মাস আগে যিনি তৃণমূলে এলেন তাকে প্রার্থী করে দেওয়াতে আপনাদের কোনো সমস্যা হতে পারে ভোটে? আমি নিজেও তো 2015 সালের অক্টোবর মাসে যোগ দিয়ে 2016 এপ্রিল মাসের নির্বাচনে লড়াই করেছিলাম। কোনো সমস্যা হয়নি, আমি তো জিতেছিলাম, সবাই মিলেই কাজ করেছিল। তো এক্ষেত্রেও পরেশ অধিকারীকে জেতাবার জন্যই সবাই কাজ করবে। পরেশ অধিকারী কবে এসছে সেটা ফ্যাক্টর না, তার উপর ভরসা আস্থা রেখে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে প্রার্থী করেছে, সেটাই হচ্ছে তার সার্টিফিকেট। দিনহাটা এলাম অথচ কমল গুহর স্মৃতি ছুঁয়ে গেলাম না, তা কি কখনো হয়? দিনহাটার শহীদ কর্নার মোড়ে এই বাড়ি ছিল একসময় কমল গুহর পার্টি অফিস, তার দরবার। এই পার্টি অফিসে বসেই গোটা কোচবিহার জেলা শাসন করতেন কমল গুহ। এমনই তার দাপট ছিল, শোনা যায় যে সিপিএম পার্টি সম্মেলন করত আর পাহারা দিতেন কমল গুহ। কিন্তু সেসব এখন অতীত। কমল গুহ এখন নির্বাক মূর্তি, আর গোটা জেলায় তার দল বামপন্থীরা কার্যত অপ্রাসঙ্গিক। এবারের লোকসভা ভোটে তার কোনো ব্যতিক্রম হবে এমনটা কিন্তু কোচবিহারের মানুষ মনে করছেন না, কারণ কোচবিহার জেলায় এখন দাপট একজনেরই, তার নাম রবীন্দ্রনাথ ঘোষ। তিনি তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি। আপনার যত সমর্থক আছেন, নেতারা আছেন, তাদের কাছে জানতে চাই রবিদা গোটা দিনহাটা সিতাই এলাকা চষে ফেলছে। এই দিনহাটার সিতাই এলাকা, এইটাতে আপনাকে এত সময় দিতে হচ্ছে কেন? না, শুধু দিনহাটার সিতাই নয়, আমি প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে এভাবেই চষে বেড়াচ্ছি। রাজবংশী ভোট কোন দিকে আসবে? আজকেই আপনি বলেছেন যে নারায়ণী সেনা রেজিমেন্ট তৈরির জন্য আপনি যদি যেতেন তাহলে অনুরোধ করবেন, তো এটা তো রাজবংশী কার্ড খেললেন না। দেখুন, এখানে কার্ড খেলার কোনো ব্যাপার নেই। যেহেতু আমি নিজে একজন রাজবংশী সম্প্রদায়ভুক্ত লোক, আমি এখানকার ভূমিপুত্র, এটা অবশ্যই আমার অধিকারের মধ্যে পড়ে এবং দায়িত্বের মধ্যে পড়ে যে যাতে রাজবংশীদের জন্য আমি কিছু করতে পারি। এটা মানুষকে স্মরণ করে দিতে হয় যে তাড়াতাড়ি আবর্জনা সাফাই করে ফেলো, বাড়িটা নোংরা করো না। আপনি যাকে আবর্জনা বলছেন, আমরা দেখেছি গত পঞ্চায়েত নির্বাচনে সেই আবর্জনায়, আপনার ভাষায় আবর্জনা, তিনি নির্দল প্রার্থী দাঁড় করিয়েছেন এবং ঘাসফুলের বিরুদ্ধে তার নির্দল প্রার্থী জিতেছে, এবং সেটা দিনহাটা সিতাইয়ের একটা বড় অংশে। তো এবারেও কি সেটা বেগ দিতে পারে আপনাদের? একেবারেই বড় অংশ নয়। মমতা ব্যানার্জির ছবি ব্যবহার করা হয়েছে, অভিষেক ব্যানার্জির ছবি ব্যবহার করা হয়েছে, সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের নামটা ব্যবহার করা হয়েছে। ব্যবহার করে যাদেরকে ভুল পথে নিয়ে গিয়েছিল, আজকে তো সব আমাদের সাথে। এটা ফলেই প্রমাণ হবে বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। যখন রেজাল্ট যখন হবে, ইলেকশন শেষে যখন ভোটের ফল যখন প্রকাশ হবে, তখনই এটার প্রমাণ করব। আজকে সকালবেলাতে কোচবিহারে সাগরদিঘির ধারে কয়েকজন একেবারে শহুরে মানুষ, তাদের সঙ্গে কথা বলছিলাম। তারা একটা কথা বললেন যে আমাদের একটু দুঃখ হলো যে অন্য দলের প্রার্থী নিয়ে এসে তৃণমূল কংগ্রেসে প্রার্থী করতে হলো। আপনি তৃণমূলও বলুন, আপনি বিজেপি বলুন, যারা এখানে রানিং যারা ছিল তারা তো পায়নি, যারা আদার্স অন্য পার্টির থেকে এসে তারা সিট পেয়েছে, এটাই পাবলিকের একটা ক্ষোভ। এটা ঠিক কথা বলেনি তারা।
কারণ পরেশ অধিকারী প্রায় 1 বছর আগে আমাদের দলে যোগদান করেছে। তিনি যোগ্য মানুষ, তার যে যোগ্যতার সেই যোগ্যতার মূল্য মমতা ব্যানার্জি দিয়েছেন। পরেশদা, আপনি দীর্ঘদিনের এই জেলাতে বামফ্রন্টের ফরওয়ার্ড ব্লকের একজন লড়াকু নেতা, একজন সিজনড নেতা। আপনি ঠিক ভোটের আগে দল বদলালেন, এতে কোথাও আপনার মনে হচ্ছে না, আপনি তো দীর্ঘদিন ধরে সংসদীয় রাজনীতিটা করেছেন, যে মানুষের কাছে একটা ভুল বার্তা যাবে? বর্তমানে উন্নয়নের যে কর্মযজ্ঞ চলছে, এই কর্মযজ্ঞে সামিল হওয়ার কারণটাই হচ্ছে উন্নয়ন মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছানোটাই এই আসল উদ্দেশ্য। কোচবিহারের সিতাই বিধানসভা কেন্দ্রের গীতালদহ গ্রাম পঞ্চায়েত আর তারই একটা ছোট্ট জনপদ ভোরামপোয়েস্তি। আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমার ঠিক বাঁধারে ধরলা নদী, আর দূরে যে পরিত্যক্ত রেল ব্রিজটি দেখা যাচ্ছে, সেই রেল ব্রিজ দিয়ে একসময় ভারত বাংলাদেশের মধ্যে ট্রেন চলাচল করত। অর্থাৎ একটা বিষয় পরিষ্কার, ধরলা নদীর ঠিক ওপারেই বাংলাদেশ। একটু আগে যখন আপনার সঙ্গে কথা হচ্ছিল, আপনি বলছিলেন যে আপনি নদীর চরে থাকতেন। তো ওখান থেকে বাড়িঘর যখন ভেঙে গেছে, তখন এদিকে এসেছিলাম স্যার। এখান থেকে এখানেও আসলাম স্যার, এখান থেকেও আবার ভেঙে গেল, তখন চলে গেলাম একদম পিছনে স্যার। বাংলাদেশ থেকে আপনি কবে এসেছেন? বাংলাদেশ থেকে আসছি মোটামুটি হলো তোমার 25-26 বছর আগের এটা একটা ইস্যু। এনআরসির নাম শুনেছেন? এনআরসির নাম শুনেছি, যে আসামে নাকি যে মুসলিমকে ভাগাই দিচ্ছে, এটা আমরা শুনছি, সঠিকভাবে এটা শুনতে পাচ্ছি। যে কোনো দল আসুক, টিএমসি, এরা কিন্তু এইভাবে বলতেছে যে আজকে যদি এই পশ্চিমবাংলায় যদি বিজেপি আসে, তো মুসলিমের অধঃপতন হয়ে যাবে, একমতন হয়ে যাবে, এখান থেকে নাকি ভাগে দিবে, তারাই দিবে, মানে বিভিন্ন ধরনের অনেক কথা বলছে। আমরা যে অন্যায় না করি, আমাকে কে ভাগাবে? আমরা ভারতবর্ষের লোক, আমরা ভারতবর্ষেই থাকবো। আমাকে হঠাই এর মধ্যে এমন কেউ আর হয় নাই। একমাত্র বিধানের উপর আল্লাহ ছাড়া আমাকে এই ভারতের মাটির থেকে কোথাও নিয়ে যেতে পারবে না, যতক্ষণ আমাদের নিঃশ্বাস থাকবে। আমরা কত দূর থেকে এসেছি, একটু জল দাও। কি ধরলা নদীর জল নাকি? কিসের জল? তো বাংলাদেশ থেকে এসছো না? না, হ্যাঁ, আমার বাপের বাড়ি যে পেটলা, আমার বিয়ে হয়েছে এই জায়গায়। তবে তোমার শ্বশুর বাড়ির লোকজন বাংলাদেশে? হ্যাঁ, আমার শ্বশুর বাংলাদেশে, আমার শাশুড়ি ভারতের নাগরিক। কি হলে যে অশান্তি আছে, আপনারা শান্তি চাইছেন, অশান্তিটা কিসের? অশান্তি আছে, দেখো সব কিছু তো বলা সম্ভব না। আজকে বলবো, আবার 2 দিন পরে, যেমন নিউজের মধ্যে দেখাইতেছেন, দেখবে কে বললো কথাটা। তাহলে আপনারা এমন একটা ব্যবস্থা চাইছেন যেখানে শান্তি আসে। আজকে আমি ভোট নাগরিক নাকি, আমি কাকে ভোট দিব না দেবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। সেখানে তুমি এসে যে বলবা না তোমাকে ভোট দিতে হবে, আমি যে জায়গায় বলবো ওই জায়গায় ভোট দিতে হবে,
যদি ভোট না দো তাহলে কি করা যায় সেটা করব, এটা তো উচিত না। সীমান্তবর্তী এলাকার গ্রামগুলিতে ঘুরতে ঘুরতে আরও একটা বিষয় কিন্তু আমাদের নজর এড়ালো না। এই এলাকার গ্রামগুলিতে একটা মেরুকরণ হয়েছে, একদিকে এই পক্ষ, অন্যদিকে আরেক পক্ষ। লোকসভা ভোটে কিন্তু এর প্রভাব পড়ার সম্ভাবনা প্রবল। কোচবিহার শহরের একদম প্রাণ কেন্দ্রে সাগরদিঘি, আর সাগরদিঘির ঠিক ধারেই একটা দুর্দান্ত মোবাইল ইটারি, এবং সন্ধেবেলায় এখানে কোচবিহারের বিভিন্ন বয়সের মানুষ আমরা দেখতে পাচ্ছি, তারা এখানে নানা রকম খাবার চেখে দেখছেন। তাদের সঙ্গেই ভোট নিয়ে কথা বলবো। আপনি তো কোচবিহারের, সন্ধেবেলায় একদম ফ্যামিলি নিয়ে এখানে খেতে এসেছেন। ভোটের ইস্যু কি কোচবিহারে? ভোটের ইস্যু যেহেতু লোকসভা ইলেকশন, এটা ন্যাশনাল ইস্যু প্রাধান্য পাবে, স্থানীয় ইস্যুগুলো অতটা পাবে না। তো জাতীয় ইস্যু কি, কোনটা প্রাধান্য? দেশের নিরাপত্তা, একটা স্টেবল গভর্নমেন্ট। দাদা, আপনার সঙ্গে একটু কথা বলবো। কোচবিহারের লোকসভা ভোটের ইস্যু হচ্ছে একমাত্র বাংলার উন্নয়ন। আমাদের দিদি ঠিক আছেন, 42-42। কোচবিহারের ভোটের ইস্যু হচ্ছে রাষ্ট্র সুরক্ষা, সাধারণ মানুষের স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টি ও সুরক্ষার অধিকারকে সুনিশ্চিত করা। কে করবে এগুলো? এগুলো ভারতীয় জনতা পার্টি করবে। ভাই, যে কথাগুলো এতক্ষণ ধরে বললেন, এই প্রত্যেকটা জিনিস 2011 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সুনিশ্চিত করেছেন এই রাজ্যে। অসম্ভব, কখনো করেনি, সব ভাবতাবাজির কথা। 2014 সালে যারা ক্ষমতায় এসেছিলেন, কেন্দ্রের ক্ষমতায় এসেছিলেন, তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন বছরে 2 কোটি বেকারের চাকরির ব্যবস্থা করবেন। সেই সমস্যা দূরীকরণের জন্য কোনো ব্যবস্থা এখন পর্যন্ত না কেন্দ্রের সরকার না রাজ্যের সরকার, কোনো সরকারই করতে সেটা করতে কিন্তু ব্যর্থ হয়েছে। কেন্দ্র ব্যর্থ, মোদি ব্যর্থ। মোদি একেবারে ব্যর্থ না। মোদি একটা জিনিস দেখিয়ে দিয়েছে, সেটা হচ্ছে আমরা এতদিন যে ভারতবর্ষে বাস করতাম, সেই ভারতবর্ষ ছিল 112টা ভারতবর্ষ। কেন 112টা? যে ছিটমহলটা জ্বলন্ত ইস্যু ছিল, ছিটমহল। সেই ছিটমহলে ইস্যুকে সমস্যার সমাধান করে। এই সময়কালে আমরা লক্ষ্য করছি আসামে যে এনআরসির ঘটনা ঘটেছে, এই কুচবিহার সংলগ্ন, আসাম সংলগ্ন কুচবিহারের মানুষের মধ্যে এনআরসির ভয়, এবং বিজেপির যারা নেতৃত্ব তারা বারবার এনআরসির কথা বলছেন। তারা বিভাজনের রাজনীতি করে একটা অংশকে সাথে নিয়ে ফায়দা লড়বার চেষ্টা করছে। কোচবিহারের মানুষ, শহরের মানুষ, বিশেষ করে আপনার মতো শিক্ষিত, তারা এই যে জাতীয় ইস্যুগুলো সেটা মাথায় রেখে ভোট দেবে, নাকি কোচবিহারের কথা মাথায় রেখে ভোট দেবে? প্রথমে তো কোচবিহারের কথা মাথায় রেখে ভোটটা দেবে। কোচবিহারের কথা মাথায় রাখতে গেলে মাথায় কি আসবে প্রথমে? প্রথমেই আমাদের শহর আস্তে আস্তে ক্ষয়ে যাচ্ছে। আপনি আজকে এসছেন আমাদের শহরে, আমরা খুশি 24 ঘন্টা থেকে, কিন্তু আমরা শহরটা অনেক সাজানো ছিল। আস্তে আস্তে শহর অনেক দেখবেন রাস্তায় রাস্তায় ভ্যাট তৈরি হয়েছে, অলিখিত ভ্যাট, তো সেগুলো ছিল না। তো সেগুলোর দিকে সবার আগে নজর দেবে। শহর সাজানো, রাজার শহর সাজানো থাকবে, নস্টালজিয়া কাজ করে আমাদের, তারপর জাতীয় ইস্যু। কোচবিহার লোকসভা কেন্দ্র ঘুরতে ঘুরতে শহরের প্রাণকেন্দ্র বাসস্ট্যান্ড মোড়ে পৌঁছে একটা বিষয় নজর আটকে গেল। এখানে স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তি, তার ঠিক উপরে পুরসভার বোর্ড জঞ্জালমুক্ত শহর গড়ে তুলুন, আর তার ঠিক নিচে কে বা কারা এই ব্যানারটি ঝুলিয়ে দিয়েছেন। কেমন যেন একটা রূপকের মতো মনে হলো। আর মনে হলো কোচবিহার লোকসভা কেন্দ্রে এই রূপকের বিরুদ্ধে লড়াই সম্ভবত বিজেপির কাছে সব থেকে শক্ত চ্যালেঞ্জ। রবীন্দ্রনাথ ঘোষ বলছেন যে নিশীথ প্রামাণিক স্মাগলার। দেখুন, ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ, এখানে সবারই কথা বলবার অধিকার আছে। তবে কথা বলবার আগে ওনার হাতে তথ্য প্রমাণ নিয়ে কথাটা বলা প্রয়োজন। আপনি একটা কথা বলছিলেন যে বিজেপি আবর্জনাকে নিয়ে এসে প্রার্থী করেছে, সাফাই করতে হবে। তো এই আবর্জনা তো এতদিন আপনার দলে ছিল। আমরা প্রথমে বুঝতে পারিনি, যখন দেখলাম এর উপরে আর ভিতরে রংটা আলাদা, উপরে একরকম করছে, ভিতরে আর এক রকম করছে, তখনই আমরা রাজ্য নেতৃত্বকে রিপোর্ট করি।
তারপরে রাজ্য নেতৃত্ব তাড়িয়ে দেয় এবং শেষ পর্যন্ত আসল রংটা বেরিয়েই গেল। রবীন্দ্রনাথ ঘোষ যে পাগল হয়ে গেছে এটার প্রমাণ উনি নিজে এর আগেই দিয়েছেন। কখনো কেন্দ্রীয় বাহিনীর হাত মুচড়ে দিতে চাইছেন, আবার কখনো কখনো বিরোধীদের করলার জুস খাইয়ে দিতে চাইছেন। ওনার এই পাগলামো ব্যবহারে উনি হয়তো এই পাগলামো ব্যবহার করে হয়তো ওনার ম্যাডামকে খুশি করতে পারেন, কিন্তু এরকম উল্টোপাল্টা কথা যতই বলবেন ততই এটাতে প্রমাণিত হবে যে উনি সত্যিকারের পাগল হয়ে গেছেন এবং ওনাকে রাঁচিতে পাঠানোর সময় হয়েছে। ভোটের ফলে দেখবেন 5 লক্ষের উপরে ভোটে পরেশচন্দ্র অধিকারী জিতে আমরা তাকে মমতা ব্যানার্জির হাতে তুলে দেব। যদি তৃণমূল কংগ্রেস 2 লক্ষর বেশি ভোট পায় তাহলে আমি রাজনীতি করা ছেড়ে দেব। দামামা বেজে গেছে, রাজার জেলা এখন কেবল যুদ্ধের অপেক্ষায়। কোচবিহার থেকে ক্যামেরায় পার্থ পালের সঙ্গে সুমন কল্যাণ ভদ্র এবং ধ্রুবজ্যোতি প্রামাণিক, জি 24 ঘন্টা।